নিউ ইয়র্কে পোস্ট মডার্নিজম সংক্রান্ত একটা আলোচনায় হাইনার মুলারের একটা লেখা পড়েছিলেন, দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য নিউ ইজ ইন টেরর। বাংলায় অনুবাদ করলে শুরুটা অনেকটা এরকম হবে, অরফিয়াস গায়ক এবং অধৈর্য, প্রসবের পরপরই বউকে এমন সংগ্রামে বসালো যে বউ গেল মরে। নাকি হয়তোবা অরফিউসের গানে মুক্তি পাবার পর পাতাল থেকে আরোহণের কালে ওর নিষিদ্ধ চাহনির ফলেই শরীর পাবার বদলে সে প্রেমিকা মিশে গেল মাটিতে। পিছন মারা আবিষ্কৃত হলো, যা তাকে সন্তান প্রসব থেকে মুক্তি দিল। নারীর নয়, মৃত্যুর অনেক নিকটবর্তী হলো সে। এটা একদম প্রারম্ভিক অংশ। তো এই জায়গাটা বলবার উদ্দেশ্য হলো, শমীমলবাবুর সাম্প্রতিকতম উপন্যাস, যেটা পদের গু 3 জায়গায় লাগে, এর সঙ্গে একটা অদ্ভুত কানেকটিভিটির পাওয়া যাচ্ছে। হয়তো এমনও বলা যেতে পারে যে এইখান থেকেই ওই উপন্যাসের সূত্রপাত। লেখক হিসেবে শমীমলবাবু যা লিখছেন বা লিখেছেন সেটার মূল্যায়ন করাটা পরের ব্যাপার। প্রাথমিকভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে, একটা লোক লিখছেন ফর মোর দ্যান 40 ইয়ার্স। কী লিখছেন সেটা পরের ব্যাপার। প্রথম ব্যাপার, কত রকম অ্যাডভার্সিটির মধ্যে ভদ্রলোক লিখছেন। এই অ্যাডভার্সিটিগুলো সবসময় যে ন্যাচারাল তা নয়, অনেক আর্টিফিশিয়াল, ক্রিয়েটেড বা মেড প্রতিকূলতার মধ্যে তাকে লিখতে হচ্ছে। এবং সমালোচনা করার যে জায়গাটা, সেই সমালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে এমন অনেক লোক সমালোচনা করছেন বা করবার দায়িত্ব নিয়ে নিচ্ছেন স্বঘোষিতভাবে, যাদের সমালোচনা করার যোগ্যতা আদৌ আছে কি না সেটা একটা বড় প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় যে ইউরোপীয় সাহিত্য খুব ভালোভাবে পড়া না থাকলে ভালো লেখক বা ভালো সমালোচক কোনোটাই হওয়া যায় না। সাম্প্রতিক সমালোচকদের কথা যদি বাদ দিই, অনেক পরে আসছি, আগের যারা খুব স্বীকৃত স্কলার তাদের কয়েকজনের কথা যদি ধরি, যেমন ধরুন বাংলা সাহিত্যের গোপাল হালদার। যে বিষয়টা এখানে খুব স্ট্রাইকিং লেগেছে আমার, সেটা হচ্ছে গোপাল হালদার অ্যান্টি সাহিত্যকে মেনে নিতে পারেননি। এটা একটা খুব বড় রিমার্কেবল জায়গা। যেটা আমি বলতে চাইছি সেটা হলো, সাধারণভাবে যেটা দেখা যায় যে কোনো গ্রেট রাইটার বা গ্রেট ক্রিটিকদের কথা আমি পরে আসছি, রাইটার, তারা আটকে যাচ্ছেন কি না এটা হচ্ছে খুব প্রাথমিক এবং সঙ্গত প্রশ্ন। আটকে যাওয়া মানে কি? যেমন যদি নীরদবাবুকে ধরি, নীরদ সি চৌধুরী, নীরদবাবু মনে করতেন 1950 সালের পর যারা লিখছেন তারা লেখকই না। সেই অর্থে নীরদবাবু এমনকি স্যামুয়েল বেকেটকেও নালিফাই করে দিয়েছিলেন। নীরদবাবু স্যামুয়েল বেকেট পড়েননি, পড়বার প্রয়োজন মনে করেননি। তার মানে নীরদবাবু আটকে গেছেন, খুব বড় মাপের ক্রিটিক হয়েও উনি আটকে গেছেন একটা সার্টেন জায়গায় এসে। আবার একই রকমভাবে সন্দীপন চট্টোপাধ্যায়, তার সাথে আমার ব্যক্তিগত আলাপ থেকে আমি যেটুকু দেখেছি, সন্দীপন স্যামুয়েল বেকেট পড়েছিলেন, কিন্তু 1965-70-এর পর এসে উনি আটকে গেছেন, যখন আফ্রিকান রাইটাররা, নাইজেরিয়ান রাইটাররা খুব ভালো লিখছেন। বেন ওক্রি সন্দীপন পড়ে উঠতে পারেননি, নাগিব মাহফুজ পড়ে উঠতে পারেননি। অর্থাৎ সন্দীপনও একটা জায়গায় এসে আটকে গেছেন। একজন লেখকের কাছে এটা আমার মনে হয় খুব ভয়ের জায়গা, যে কোনো একটা সময় গিয়ে আমি আটকে যাচ্ছি কিনা, মানে আমার পরবর্তী প্রজন্মকে আমি কতটা জেনারেসলি অ্যাকসেপ্ট করতে পারছি বা নিজেকে কতটা তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারছি। যেখানে সন্দীপন আটকে গেছেন, নীরদ সি চৌধুরী আটকে গেছেন, বা গোপাল হালদারও আটকে গেছেন, অ্যান্টি সাহিত্যকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, সেই জায়গাটায় সুবিমল মিশ্র একটা বিরল ব্যতিক্রম। সুবিমল মিশ্র এখন লিখছেন প্রায় 65 বছর বয়সে এসে উনি নিয়মিত পড়ছেন এবং লিখছেন। এই পড়ার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সুবিমলবাবু এখনও কন্টেম্পোরারি রাইটারদের পড়ছেন, যে জায়গাটা অনেকেই আটকে গেছেন। গোপাল হালদার অ্যান্টি সাহিত্য অ্যাকসেপ্ট করতে পারেননি, সন্দীপন
একটা জায়গায় গিয়ে আটকে গেছেন, নীরদবাবু একটা জায়গায় গিয়ে আটকে গেছেন, সুবিমলবাবু এখনও পড়ছেন এবং নট অনলি দ্যাট, সেটা তিনি এক্সপ্লয়েট করছেন তার নিজের লেখার মধ্যে। এই প্রসঙ্গে একজন লেখকের কথা ভীষণভাবে বলতে হবে, ব্রিটিশ রাইটার একজন ডেভিড মার্কসন। ডেভিড মার্কসনের কথা আমি প্রথম পড়ি দি হিন্দু বলে যে সংবাদপত্রটি বেরোয় সেখানে। ডেভিড মার্কসন পৃথিবীর অন্য প্রান্তে বাস করেন এমন একটি মানুষ। সুবিমল মিশ্র যে প্রান্তে থাকেন তার একেবারে বিপরীত প্রান্তে বলা চলে, কিন্তু আমার সব থেকে যেটা অবাক লাগে, পৃথিবীর দুটি প্রান্তে বসবাসকারী দুটি মানুষ, কিন্তু কি অদ্ভুত তাদের সিমিলারিটি। ডেভিড মার্কসন একটি 3 কামরার ফ্ল্যাটে থাকেন যার মেঝে থেকে সিলিং অবধি বইয়ে ঠাসা। ডেভিড মার্কসন কম্পিউটার জানেন না, তার বাড়িতে কম্পিউটার নেই। দ্যাট মিনস দ্য এনসাইক্লোপিডিক নলেজ দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন হিজ রাইটিংস ডাজ নট কাম ফ্রম গুগল, এবং ওনার প্রত্যেকটি বই রেড বাই হিম, হেভিলি অ্যানোটেটেড ইন দ্য মার্জিনস। শুধু পড়া নয়, পড়া এবং নোট নেওয়া। ডেভিড মার্কসন এমন একজন লোক যার লেখা 60-65 বার রিজেক্টেড হয়। সম্প্রতি বছর 3 আগে নিউ ইয়র্ক টাইমস একটি সার্ভে করে। সার্ভেটির শিরোনাম ছিল এরকম, 100 বেস্ট বুকস ইউ হ্যাভ নেভার রেড। তাতে ডেভিড মার্কসনের বই 1 নম্বরে আসে সেই তালিকায়। মজার ব্যাপার, ডেভিড মার্কসন সম্পূর্ণ একজন অ্যান্টি কমার্শিয়াল, অ্যান্টি এস্টাবলিশমেন্ট রাইটার, এবং ওই তালিকাটি করে এস্টাবলিশমেন্ট, এবং তারাও তালিকার বাইরে ওনাকে রাখতে পারেনি। এটাই সবথেকে বড় স্বীকৃতির জায়গা। এখন আমেরিকান পাবলিশারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে ডেভিড মার্কসনের বই ছাপার জন্য, যেটা যে সুবিমলবাবু পোস্টহুমাসলি হয়তো দেখা যাবে ওনাকে নিয়ে অনেক টানা হ্যাঁচড়া শুরু হয়েছে, যেটা অলরেডি এখন খানিকটা আমরা দেখতে পাচ্ছি, ফিল করছি। কিছু মানুষ মনে করছেন ওনাকে তার ব্যক্তিগত সম্পত্তি, যেটা খুব কন্ডেমেবল একটা প্রবণতা। এবং যেটা শুরু করেছিলাম যে বিষয়টা দিয়ে, যে সমালোচক হয়ে উঠেছেন অনেকেই। এখন সমালোচক হতে হলে ইউরোপিয়ান সাহিত্যটা অন্তত ভালো করে পড়তে হবে। এমনকি হীরেন্দ্রনাথ দত্তর মতো পণ্ডিত স্কলার মানুষও, তিনি বাংলা সাহিত্য খুব ভালো জানতেন, সংস্কৃত সাহিত্য খুব ভালো জানতেন, খুব ভালো ইতিহাস জ্ঞান। ওনার লেখার মধ্যে খুব মিজারেবলি ধরা পড়ে যে দৈন্যটা, সেটা হলো ইউরোপিয়ান সাহিত্য না পড়ার দৈন্য। তো এখন যারা সমালোচক হয়েছেন তারা হীরেন্দ্রনাথ দত্তের চেয়ে বড় স্কলার নিশ্চয়ই নন। এরা কারা যারা সমালোচক হয়ে উঠছে? যেটা আমি নোটিস করেছি সেটা হলো, আমাদের এখানে বেশ কিছু ভালো লাইব্রেরি আছে কলকাতায়, যেগুলোতে এই অধ্যাপকদের অ্যাক্সেস আছে। তো এরকম যখন কোনো পত্রিকার সম্পাদক গিয়ে ধরেন, আমি একটা হাইডেগার সংখ্যা বার করব, একটা বেকেট সংখ্যা বার করব, একটা কাফকা সংখ্যা বার করব, একটা নিৎসের সংখ্যা বার করব, তখন এরা ওই লাইব্রেরিতে যান, বেকেটের ওপর কিছু নোট বই তুলে আনেন এবং সেই ইংরেজিটা ধরে একদম বাংলায় অনুবাদ করে দেন। এবং খুব খারাপ লাগছে বলতে যে ওই বাংলা অনুবাদটাও ঠিকঠাক হয় না, বিকজ তারা ইংরেজিটা ভালো করে জানেন না। এই ভুলগুলো তার প্রমাণ। এরকম অসংখ্য ভুলের নজির আছে। তো ইংরেজি না জানাটা দোষের কিছু না, কিন্তু ইংরেজি না জেনে সমালোচনা করতে যাওয়াটা খুব, সমালোচনা করতে গেলে ইংরেজিতে পড়তে হবে, এবং ইংরেজিতে পড়তে গেলে ইংরেজিটা বুঝতে হবে। এখন ইংরেজি না বোঝা বা না জানাটা দোষের নয়, কিন্তু কথা হচ্ছে আমি যখন সমালোচনা করতে যাচ্ছি তখন আমাকে একটা দায়িত্ব নিয়ে সমালোচনাটা করতে হবে। আমি ওই বেকেটের সংখ্যায় লিখতে হবে বলে বেকেটের সম্পর্কে নোট বই লাইব্রেরি থেকে তুলে সেটা ধরে বাংলা অনুবাদ করে দিলাম, এটা খুব দায়িত্বজ্ঞানহীন কাজ, খুব কন্ডেমেবল। দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে, যখন আমি লেখক হিসেবে লিখব তখন সেটা অবশ্যই হতে হবে পার্সোনাল, টোনটা হতে হবে পার্সোনাল, এবং লেখাটা হতে হবে সাবজেক্টিভ। আর যখন আমি সমালোচক বা ক্রিটিক হিসেবে লিখব তখন লেখাটা অবশ্যই হতে হবে ইম্পার্সোনাল এবং অবজেক্টিভ। এই বিষয়গুলো গুলিয়ে ফেলা তো অন্য ব্যাপার, জানলে তবে গুলিয়ে ফেলা যায়, আর না জানলে তো গুলিয়ে ফেলার প্রশ্নই আসে না, বিষয়টাই জানা নেই। আটকে যাওয়ার যে বিষয়টা বলছিলাম, যে সবথেকে ভয়ের জায়গায় যে কোনো লেখকের পক্ষে আটকে যাওয়ার,